হ্যালো এভরিওয়ান। আজকে আমি পৃথিবীর আকাশ সম্পর্কে যে ধারণা, অতীত থেকে বর্তমান যে ধারণা ছিল সে সম্পর্কে বর্ণনা করার পর ছোটোখাটো কিছু প্রশ্ন, যেমন জ্যোতিষ্ক কাকে বলে, গ্রহ কাকে বলে, নক্ষত্র কাকে বলে, এদের মধ্যে পার্থক্য, অন্তস্থ গ্রহ, বহিস্থ গ্রহ, এদের মধ্যে পার্থক্য, এরকম ছোটোখাটো কিছু বিষয় যেগুলো সম্পর্কে ধারণা, কনসেপ্ট ক্লিয়ার না হলে এই চ্যাপ্টারটা বুঝতে একটু অসুবিধা হবে। তাই আমি এই ছোটোখাটো কিছু প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তো মন দিয়ে তোমরা একটু শোনো, দেখো ভালো লাগবে। তাহলে দেখো, প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে জ্যোতিষ্ক কাকে বলে। যদিও আমরা জ্যোতিষ্ক কাকে বলে এটা আগেও আমরা জেনেছি, কিন্তু জ্যোতিষ্ক জিনিসটাকে আমি আর একবার বুঝিয়ে দিতে চাই। তার কারণ হচ্ছে আমরা মহাকাশে যা কিছু দেখতে পাই, সেটা সূর্য হোক, গ্রহ হোক, কোনো নক্ষত্র হোক, চাঁদ হোক, তাদের সকলকে কিন্তু একটা কমন কথাতে আমরা বলতে পারি, সেটা হচ্ছে জ্যোতিষ্ক। তো দেখো, জ্যোতিষ্ক কাকে বলে যদি আমরা জ্যোতিষ্ক সম্পর্কে জানতে যাই, তাহলে দেখো এখানে খুব সুন্দর করে দেওয়া আছে যে যারা মহাকাশে জ্যোতি বা আলো বিতরণ করে সেই অসংখ্য আলোর বিন্দুকে এক কথায় জ্যোতিষ্ক বলে। তাহলে জ্যোতিষ্ক মানেই হচ্ছে আলো, আলো বা জ্যোতি যেই দিচ্ছে সেটাই কিন্তু হচ্ছে জ্যোতিষ্ক। মহাকাশে নানা রকমের জ্যোতিষ্ক দেখা যায়, যেমন গ্রহ, নক্ষত্র, গ্রহাণুপুঞ্জ, উপগ্রহ, ধূমকেতু, উল্কা, নীহারিকা প্রভৃতি। এগুলো সবই কিন্তু হচ্ছে জ্যোতিষ্ক। তার মানে এটা নয় যে তার নিজস্ব আলো থাকতে হবে, সে অন্যের আলোয় আলোকিত হবে। যেমন গ্রহ, তার নিজস্ব আলো নেই, কিন্তু সে কিন্তু একটা জ্যোতিষ্ক। বা এখানে উল্কা, ধূমকেতু, নীহারিকা, এগুলোর কিন্তু নিজস্ব কোনো আলো নেই, কিন্তু তবুও তারা আলোকিত হয়, অন্যের আলোতে হলেও আলোকিত হয়। তাহলে আমরা রাতের আকাশে যা কিছু দেখতে পাই, যেগুলো আলোকিত, সেগুলো সবই কিন্তু হচ্ছে জ্যোতিষ্ক। তাহলে এটা জানা গেল আমাদের জ্যোতিষ্ক কাকে বলে। এরপরে দেখো, তারপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ছায়াপথ বলতে কি বোঝো। দেখো, সৌরজগৎ সম্পর্কে আমরা যখনই জানতে যাব, তার আগে কিন্তু এই কতগুলো ছোট ছোট জিনিস আমাদেরকে জানতে হবে। জ্যোতিষ্ক কাকে বলে, এরপরে বলছে ছায়াপথ কাকে বলে। তাহলে ছায়াপথ কাকে বলে? ছায়াপথ কথাটির অন্য একটা নাম হচ্ছে, সেটা হচ্ছে গ্যালাক্সি। এই দেখো, ছায়াপথ বা গ্যালাক্সি দুটো জিনিস কিন্তু একই। ইংলিশে গ্যালাক্সি বলছে, বাংলায় আমরা বলছি সেটাকে ছায়াপথ। তাহলে ছায়াপথ হচ্ছে মহাকাশে লক্ষ লক্ষ তারা, ধূলিকণা, গ্যাসীয় মেঘপুঞ্জের সমাবেশে গঠিত উজ্জ্বল জ্যোতিষ্ককে ছায়াপথ বলে। তাহলে ছায়াপথগুলোও হচ্ছে কিন্তু ওয়ান টাইপ অফ জ্যোতিষ্ক বা গ্যালাক্সি বলে। এগুলি প্যাঁচানো, ডিম্বাকার প্রভৃতি নানা আকৃতির হয়। উদাহরণ হচ্ছে মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা, অ্যান্ড্রোমেডা প্রভৃতি। তাহলে এই যে দেখো, এই সমস্ত নামে কিন্তু ছায়াপথগুলিকে আমরা জেনে থাকি। আমাদের পৃথিবী যে ছায়াপথের অন্তর্গত, সেটার নাম হচ্ছে আকাশগঙ্গা। প্রত্যেক নক্ষত্র কিন্তু কোনো না কোনো ছায়াপথের অন্তর্গত। তাহলে এটা গেল ছায়াপথ কাকে বলে। এরপরে দেখো প্রশ্ন কি আছে, যে সৌরজগৎ কাকে বলে। তাহলে দেখো, জ্যোতিষ্ক প্রথমে জানলাম, জ্যোতিষ্কর পরে আমরা ছায়াপথ সম্পর্কে জানলাম। তাহলে ছায়াপথ হলো তোমার আকাশগঙ্গা ছায়াপথের অন্তর্গত হচ্ছে সৌরজগৎ। এরপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে আমরা জানবো যে সৌরজগৎ কাকে বলে। তাহলে সৌরজগৎ কাকে বলে যদি আমরা জানতে যাই, তাহলে আমাদেরকে তার আগে কিন্তু যে দুটো প্রশ্ন আছে, সেই দুটো প্রশ্ন সম্পর্কে যদি আমরা না জানতাম, তাহলে কিন্তু বুঝতে পারতাম না যে সৌরজগৎটা জানতে গেলে আমাদের কি কি জানতে হবে। তাহলে সৌরজগৎ হচ্ছে তোমার আকাশগঙ্গা ছায়াপথে সূর্যকে কেন্দ্র করে যে সকল জ্যোতিষ্ক, যেমন উল্কা, গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, ধূমকেতু ইত্যাদি প্রদক্ষিণ করে চলেছে, তাদের একত্রে সৌরজগৎ বা সৌর পরিবার বলে। ঠিক আছে? তাহলে সৌরজগৎ বলতে গেলে আমাদেরকে আকাশগঙ্গা ছায়াপথটাকে কিন্তু আমাদেরকে বলতে হবে, যে আকাশগঙ্গা ছায়াপথে সূর্যকে কেন্দ্র করে যে সকল জ্যোতিষ্ক প্রদক্ষিণ করে চলেছে, তাদের একত্রে বলছে সৌরজগৎ বা সৌর পরিবার। এদের বৈশিষ্ট্যগুলি কি কি আছে দেখো, কোনো প্রশ্নের যখন উত্তর লিখবে তখন এরকম করে লিখলেই কিন্তু ভালো হয়। প্রথমে সংজ্ঞা লিখলে তারপরে বৈশিষ্ট্য কি কি আছে। সৌরজগৎ আকাশগঙ্গা ছায়াপথের একটা সুবিশাল সর্পিল বাহুতে অবস্থিত। এই ছায়াপথের কেন্দ্র থেকে সূর্যের দূরত্ব প্রায় 28,000 আলোকবর্ষ। ঠিক আছে? 28,000 আলোকবর্ষ। আলোকবর্ষ হচ্ছে তোমার মহাকাশের দূরত্বের একক। এরপরে আছে তোমার সৌরজগতে 8টি কুলীন গ্রহ আছে, যেমন বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। এছাড়াও 5টি বামন গ্রহ। বিভিন্ন গ্রহের
335টি উপগ্রহ, প্রায় 300টিরও বেশি গ্রহাণু এবং প্রায় 1,00,000,000,000 ধূমকেতু রয়েছে। তাহলে আমাদের সৌরজগতে শুধুমাত্র আমরা এই 8টি গ্রহকে এবং একটা বামন গ্রহ প্লুটোকে নিয়ে শুধু আমরা আলোচনা করি বা ব্যাখ্যা করি, কিন্তু দেখো এর বাইরেও অনেক কিছু রয়েছে। 8টি কুলীন গ্রহ আছে, 5টি বামন গ্রহ আছে, যাদের নাম আমি কিছুক্ষণ পরে বলছি। 5টি বামন গ্রহ কি কি আছে, এই 5টির মধ্যে মাত্র একটাই আমরা বেশি জানি, সেটা হচ্ছে প্লুটো, কিন্তু আরও যে 4টি আছে সেগুলো কিন্তু আমি বলে দিচ্ছি। বিভিন্ন গ্রহের 335টি উপগ্রহ আছে। দেখো উপগ্রহ বলতে আমরা শুধুমাত্র ওই পৃথিবীর আছে একটা, মঙ্গলের আছে 2টো, বৃহস্পতির আছে 67টি, তারপরে বৃহস্পতির পরে শনির আছে 63টি, ইউরেনাসের আছে 53টি, আর নেপচুনের আছে 23টি। এরকম কতগুলো কিন্তু আমরা জানি। যদিও দেখো এই উপগ্রহের সংখ্যাগুলো কিন্তু বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম দেওয়া থাকে। শুধুমাত্র পৃথিবী আর মঙ্গল গ্রহের আর বৃহস্পতির বাদ দিয়ে বাকি যে গ্রহগুলো আছে তাদের উপগ্রহের সংখ্যা কিন্তু বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম দেওয়া থাকে। কিন্তু টোটাল গ্রহের 335টি উপগ্রহ আছে এবং প্রায় 300টিরও বেশি গ্রহাণু এবং 1,00,000,000,000 ধূমকেতু রয়েছে। এগুলো কিন্তু সবই সৌরজগতের অংশ। সৌরজগতের গ্রহগুলি প্রত্যেকে নিজস্ব নির্দিষ্ট কক্ষপথে সূর্যকে পরিক্রমণ করছে। তারপর দেখো এই একটা স্কেচ দেওয়া আছে, এরকম একটা স্কেচ, আমি কালারফুল বলছি না, শুধুমাত্র পেন্সিল দিয়েও একটা স্কেচ দেওয়া যায়, এবং কিভাবে দেওয়া যাবে সেটা আমি তোমাদের পরের প্রশ্নতে দেখিয়ে দেবো যখন সৌরজগৎ সম্পর্কে আলোচনা করব। তো এরপর দেখো সৌরজগতের শক্তির তাপ ও আলোর একমাত্র উৎস হচ্ছে সূর্য। সূর্যকে নিয়ে যে জগৎ সেটাই সৌরজগৎ। যে গ্রহ এবং উপগ্রহগুলি সূর্যের আলোয় আলোকিত হয়, অর্থাৎ যে সমস্ত জ্যোতিষ্কগুলো সৌরজগতের সঙ্গে যুক্ত আছে তারা প্রত্যেকে কিন্তু সূর্যের আলোতেই আলোকিত হচ্ছে। সৌরজগতে কেবলমাত্র মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের মাঝে গ্রহাণুপুঞ্জের বলয় রয়েছে। তাহলে এগুলোর মাঝে একমাত্র গ্রহাণুপুঞ্জের বলয় রয়েছে। তাহলে সৌরজগৎকে আমরা যদি ব্যাখ্যা করতে যাই সৌরজগৎ কাকে বলে, তাহলে এই কথাগুলো কিন্তু আমাদেরকে বলতে হবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি আছে? নেক্সট প্রশ্ন হচ্ছে গ্রহ কাকে বলে। দেখো তাহলে গ্রহ কাকে বলে যখনই আমরা বলবো তখন কিন্তু আমাদেরকে বলতে হবে এটা হচ্ছে সেই জ্যোতিষ্ক যার কিন্তু নিজস্ব আলো নেই। আমরা অনেক জায়গাতে দেখেছি শুধুমাত্র লেখা আছে যার নিজস্ব আলো নেই সেটি হচ্ছে তোমার গ্রহ, কিন্তু তা নয়। মহাকাশে এমন কিছু জ্যোতিষ্ক আছে যাদের নিজস্ব আলো উত্তাপ নেই, যারা অন্য কোনো নক্ষত্রের আলোয় আলোকিত হয় এবং নির্দিষ্ট কক্ষপথে নক্ষত্রগুলির চারিদিকে পরিক্রমণ করে তাদের গ্রহ বলে। যেমন পৃথিবী, বৃহস্পতি, শনি, বুধ প্রভৃতি, এরা সব প্রত্যেকে হচ্ছে গ্রহ। তোমরা যা কিছু বলবে সেই আগে কিন্তু জ্যোতিষ্ক কথাটা দিতেই হবে। তার কারণ আমরা সূর্য বলি, গ্রহ বলি, নক্ষত্র বলি, অন্তস্থ গ্রহ বলি, বহিস্থ গ্রহ বলি, প্রত্যেকেই কিন্তু জ্যোতিষ্কের অন্তর্গত। তাহলে দেখো গ্রহ কাকে বলে এটা হয়ে গেল। এরপরে দেখো গ্রহের বৈশিষ্ট্য। ঠিক যেমন আমরা সৌরজগতের বৈশিষ্ট্য বলছিলাম, ঠিক তেমনি দেখো এখানে কিন্তু গ্রহেরও কিন্তু বৈশিষ্ট্য আছে। যেমন আলো উত্তাপ, অর্থাৎ নিজস্ব কিন্তু আলো উত্তাপ নেই। এরপরে কি আছে? আলোর প্রকৃতি। গ্রহদের আলো কিন্তু স্থির। আমরা যে রাতের আকাশে যে জ্যোতিষ্কদের দেখতে পাই যাদের আলোটা স্থির আছে তারা কিন্তু হচ্ছে গ্রহ। তারপর আছে দূরত্ব। গ্রহদের নিজেদের মধ্যে দূরত্বের হ্রাস বৃদ্ধি ঘটে। তারপরে আছে গঠন। গ্রহ কঠিন ঘনবস্তু, কঠিন ঘনবস্তু, অর্থাৎ কোনো তরল পদার্থ কিন্তু গ্রহ নয়। তারপর আকৃতি। আকৃতি হচ্ছে নক্ষত্রের তুলনায় অনেক ছোট আকারের হয়। দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে গ্রহগুলিকে গোলাকার দেখায়। এরপরে আছে কক্ষপথ। গ্রহের নিকটবর্তী নক্ষত্রদের পরিক্রমণ করে বলে কক্ষপথের পরিধি অনেক ছোট হয়। তাহলে আমরা অন্যান্য যে জ্যোতিষ্কগুলো কথা জানি যারা প্রদক্ষিণ করছে নক্ষত্রের চারিদিকে, তাদের মধ্যে কিন্তু গ্রহের পরিধি অনেকটা ছোট। এবারে হচ্ছে প্রকার। মানে সৌরজগতে 13টি গ্রহ আছে, মোট 13টি গ্রহ আছে, যার মধ্যে 8টি ক্লুনিং গ্রহ এবং 5টি হচ্ছে বামন গ্রহ, যারা তাদের কক্ষপথের আশেপাশে সব বস্তুকণাকে সরিয়ে দিতে পারে না। তারপরে লাস্টে আছে ক্ষেত্রমান ও ভর। তাহলে ক্ষেত্রমান ভর কি বলছে? বামন গ্রহের তুলনায় কুলীন গ্রহগুলির ক্ষেত্রমান ও ভর অনেক বেশি। তাহলে দেখো গ্রহ সম্পর্কে আমাদেরকে জানতে গেলে এতগুলো কথা কিন্তু আমাদেরকে জানতে হবে, এই সমস্ত বৈশিষ্ট্যের কথা। নেক্সট প্রশ্ন কি আছে? নেক্সট প্রশ্ন হচ্ছে নক্ষত্র কাকে বলে। তাহলে গ্রহ যেমন বললাম ঠিক একই রকমভাবে আমাদেরকে নক্ষত্র সম্পর্কেও বলতে হবে। তাহলে দেখো নক্ষত্র কাকে বলছে?
দেখো নক্ষত্র বা তারা, যাকেই নক্ষত্র বলছি তাকেই কিন্তু আমরা তারা বলে চিনি। তাহলে রাতের আকাশের দিকে তাকালে আমরা দেখতে পাই অসংখ্য জ্যোতিষ্ক মিটমিট করে জ্বলছে। আমি কিছুক্ষণ আগে যখন গ্রহ সম্পর্কে বলছিলাম তখন কিন্তু একটা কথা বলা হয়েছে যে গ্রহদের আলো কিন্তু স্থির। হ্যাঁ, রাতের আকাশে যেগুলো স্থির থাকে সেগুলো কিন্তু হচ্ছে গ্রহ, আর যেগুলো মিটমিট করে জ্বলছে নিজস্ব আলো এবং উত্তাপের অধিকারী এই সমস্ত জ্বলন্ত গ্যাসীয় পিণ্ডকে নক্ষত্র বা তারা বলা হয়। তাহলে এইখানে কিন্তু দেখো, এখানে বইয়ে জ্যোতিষ্ক, এই দেখো জ্যোতিষ্ক কথাটি কিন্তু দেওয়া আছে। তাহলে তোমরা যখনই লিখবে গ্রহ নক্ষত্র বা যাই হোক, জ্যোতিষ্ক কথাটা কিন্তু অবশ্যই যুক্ত করবে। তাহলে উদাহরণ কি, সূর্য, সাইরিয়াস, লুব্ধক প্রভৃতি, এরকম অনেক নক্ষত্র কিন্তু আছে। আমাদের যে মহাকাশ আছে সেই মহাকাশের একটা ক্ষুদ্র নক্ষত্র বা তারা হচ্ছে সূর্য। এর থেকেও বড় বড় এই যে সাইরিয়াস, লুব্ধক, এগুলো কিন্তু এর থেকেও অনেক বড়। ঠিক আছে, তাহলে দেখো এটা হয়ে গেল তোমার নক্ষত্র কাকে বলে। এরপরে কি আছে আমাদের গ্রহ এবং নক্ষত্রের মধ্যে পার্থক্য। তাহলে দেখো, যেমন আমরা শুধুমাত্র ওই আলো আছে এবং নিজস্ব আলো নেই, এই দুটো পার্থক্য কিন্তু আমরা বেশি করে জানি, কিন্তু গ্রহ নক্ষত্রের কিন্তু আরও অনেক পার্থক্য আছে। তার সেই পার্থক্যগুলো সম্পর্কে দেখো আমি এক এক করে তোমাদের বলছি এবং বুঝিয়ে দিচ্ছি। প্রথম যেটা আছে কি, মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয় সেগুলি মহাকাশের টানে একত্রে জমাটবন্ধ হয়ে প্রচণ্ড গতিতে একে অপরের সঙ্গে মিলে গিয়ে প্রকাণ্ড আকারের জ্বলন্ত নক্ষত্রের জন্ম দেয়। ঠিক আছে, এইভাবে নক্ষত্রের জন্ম হয়। আর নক্ষত্রদের মহাবিস্ফোরণের ফলে ধুলোর মেঘ থেকে গ্রহের সৃষ্টি হয়। আমরাও জানি যে সূর্যের চারিদিকে যে নক্ষত্র, আমাদের যে গ্রহগুলো আছে সেগুলো কিন্তু সূর্যেরই বিচ্ছিন্ন অংশ। অর্থাৎ প্রথমে নক্ষত্র সৃষ্টি হলো, নক্ষত্র থেকে আবার বিচ্ছিন্ন অংশ হয়ে কিন্তু গ্রহের সৃষ্টি হলো। 2 নাম্বার কি বলছে, নক্ষত্রদের নিজস্ব কক্ষপথ থাকে যেখানে তারা স্বস্থানে অবস্থান করে। গ্রহরা নিজেদের কক্ষপথ থেকে তাদের নিকটবর্তী নক্ষত্রকে কেন্দ্র করে পরিক্রমণ করে। তাহলে নক্ষত্র কিন্তু নিজের কক্ষপথে পরিক্রমণ করছে, গ্রহরা কিন্তু আবার নক্ষত্রদের চারিদিকে পরিক্রমণ করছে। আচ্ছা, মাঝখানে একটু ব্রেক করছি, 2 নাম্বার পর্যন্ত বলেছি, তারপরেগুলো আমি এক এক করে বোঝাচ্ছি। মাঝখানে একটা কথা বলছি, দেখো পার্থক্য যখন পরীক্ষার সময় আসবে তখন এই দুটো অংশে লেখার চেষ্টা করবে। কিছু কিছু বইয়ে, যেমন এই বইয়ে দেখো এখানে কিন্তু আরেকটা দেওয়া রয়েছে, এই ঘরটা কিন্তু তোমাদের দেওয়ার দরকার নেই। আর যখনই পার্থক্য লিখবে তখন পরীক্ষার সময় অযথা সময় নষ্ট না করে, তোমরা ধরো সাপোজ এটা তোমাদের খাতা, পরীক্ষার খাতা, তাহলে কি করবে, পরীক্ষার খাতাটিকে এরকম ভাঁজ করে দেবে। ঠিক আছে, ভাঁজ করার পরে ধরো এই সাইডে লিখলে গ্রহ আর এদিকে লিখলে নক্ষত্র। হ্যাঁ, এবং এবার দুদিকে 1 2 করে লিখে যাও। আর পার্থক্যের মধ্যে তোমরা ছবিও দিতে পারো, উদাহরণও দিতে পারো, সবই কিন্তু পার্থক্যের মধ্যে অন্তর্গত। সংজ্ঞাও পার্থক্যে লেখা থাকে, যেমন এখানে লেখা আছে। তাহলে দেখো, তোমরা যদি শুধু পার্থক্যটা পড়ে থাকো তাহলে একসঙ্গে কিন্তু অনেকগুলো জিনিস জানা যায়। প্রথম হচ্ছে দুটোর মধ্যে সংজ্ঞা, অর্থাৎ কাকে বলে এটা বুঝতে পারি। 2 নাম্বার হচ্ছে তাদের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা জেনে নিতে পারি। 3 নাম্বার হচ্ছে তাদের উদাহরণগুলো সম্পর্কে জানতে পারি। তাহলে এইগুলো সব সম্পর্কে কিন্তু আমরা পার্থক্যটা পড়লেই জেনে নিতে পারি। অর্থাৎ আমি যদি গ্রহ কাকে বলে, নক্ষত্র কাকে বলে এগুলো যদি নাও বলতাম, শুধুমাত্র গ্রহ আর নক্ষত্রের মধ্যে পার্থক্যটা যদি আমি তোমাদের প্রথমেই বলে দিতাম তাহলেই কিন্তু সব কিছু জানা হয়ে যেত। এটা তোমরা জেনে রাখো। যাই হোক, এবার দেখো 3 নাম্বার কি আছে, নক্ষত্ররা বয়সে প্রাচীন, গ্রহরা বয়সে নবীন। অর্থাৎ নক্ষত্ররা কিন্তু গ্রহদের থেকে পুরনো। তারপর আছে নক্ষত্রদের নিজস্ব আলো তাপ আছে, গ্রহদের কিন্তু নিজস্ব আলো তাপ নেই। হ্যাঁ, আর যখনই পার্থক্যটা লিখবে না তখন জটিলতা বর্জন করবে। যেমন ধরো এখানে নিজস্ব আলো তাপ আছে, আলোর তাপ নেই, এত দূর পর্যন্ত লিখেই ছেড়ে দাও, তারপরে কিন্তু আর তোমার না লিখলেও হবে। যত সহজ করবে জিনিসটা তোমাদের বুঝতে সুবিধা হবে। এরপরে দেখো লেখা আছে তাপ নেই, এরা নক্ষত্রদের আলোয় আলোকিত এবং উত্তপ্ত হয়। এটা লেখার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না, লিখতে পারলে ভালো, কিন্তু আছে নেই, থাকে থাকে না, এইরকম কিছু সাধারণভাবে লেখার চেষ্টা করবে। তারপর দেখো, নক্ষত্ররা আকাশে মিটমিট করে জ্বলে, গ্রহদের আলো স্থির। নক্ষত্রদের পরস্পরের দূরত্ব সবসময় একই থাকে, এরা কিন্তু নিজের জায়গা থেকে সহজে সরে না। কিন্তু গ্রহরা নক্ষত্রদের পরিক্রমণ করে বলে গ্রহদের নিজেদের মধ্যে দূরত্বের হ্রাস বৃদ্ধি ঘটে। অর্থাৎ সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যেমন আমরা জানি সারা বছর একই থাকে না। তোমার সব থেকে বেশি হয় 4 জুলাই আর সব থেকে কম হয় 3 জানুয়ারি। এই কথাটাকেই এখানে বলতে চেয়েছে। এরপরে দেখো আছে নক্ষত্র জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড।
গ্রহ কঠিন ঘনবস্তু। তাহলে এটা কিন্তু একটা ভালো পার্থক্য যে নক্ষত্ররা কিন্তু গ্যাসীয় পিণ্ড আর সেই জায়গায় গ্রহরা হচ্ছে একটা কঠিন বস্তু। এরপরে দেখো নক্ষত্রগুলি ক্ষেত্র মানে অনেক বড় আর গ্রহগুলি ক্ষেত্র মানে নক্ষত্রদের তুলনায় ক্ষুদ্র। তারপরে হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে নক্ষত্রদের আলো বিন্দুর মতো দেখায় আর দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে গ্রহগুলিকে গোলাকার দেখায়। নেক্সট হচ্ছে নক্ষত্রদের নিজস্ব কক্ষপথে পরিধি অতি বিশাল। অর্থাৎ দেখো আমরা শুধুমাত্র পৃথিবীর পরিক্রমণ বা অন্যান্য পরিক্রমণকে আমরা শুধু দেখি, কিন্তু একটা নক্ষত্রও কিন্তু পরিক্রমণ করছে, তারও কিন্তু কক্ষপথ আছে, কিন্তু সেটা অনেক বড়। তারপর আছে গ্রহরা নিকটবর্তী নক্ষত্রদের পরিক্রমণ করে বলে এদের কক্ষপথের পরিধি অনেক ছোট। এবারে নক্ষত্র কি কি আছে দেখো, সূর্য একটা নক্ষত্রই তো আমরা জানি বা তারা, প্রক্সিমা সেন্টাউরি। আর গ্রহের উদাহরণ হচ্ছে তোমার পৃথিবী, মঙ্গল, বুধ, এগুলো সবই হচ্ছে তোমার তোমার গ্রহের উদাহরণ। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা গেল গ্রহ এবং নক্ষত্রের মধ্যে পার্থক্য। নেক্সট হচ্ছে কুলীন গ্রহ এবং বামন গ্রহ। তাহলে দেখো আমরা সৌরজগতের যে গ্রহগুলি সম্পর্ক জানি, সেই গ্রহগুলিকে আবার দুটি ভাগে ভাগ করছে। একটা হচ্ছে তোমার কুলীন গ্রহ, একটা হচ্ছে বামন গ্রহ। আমাদেরকে তাহলে এবার জানতে হবে যে কুলীন গ্রহ কোনটা, বামন গ্রহ কোনটা। তাহলে দেখো কুলীন গ্রহ কোনটাকে বলছে এবং এই কুলীন গ্রহ বামন গ্রহের যে ডেফিনেশন বা কাকে বলে বা কাকে আমরা কুলীন গ্রহ বলবো, কাকে আমরা বামন গ্রহ বলবো, এটা ঠিক করছে কে? IAU। দেখো এটা কিন্তু একটা শর্ট প্রশ্ন যে IAU এর ফুল ফর্ম কি। IAU এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন। ঠিক আছে, এরাই কিন্তু কুলীন গ্রহ আর বামন গ্রহ কাকে বলে, এদের পার্থক্য কি, কোনটাকে আমরা কুলীন গ্রহ বলবো, কোনটাকে আমরা বামন গ্রহ বলবো, এটা কিন্তু তারা ঠিক করে দেয়। তাহলে কাকে বলছে? বলছে কুলীন গ্রহ হলো যে সকল জ্যোতিষ্কের নিজস্ব আলো নেই, এটা কিন্তু 1 নাম্বার গেল। 2 নাম্বার হচ্ছে যাদের নির্দিষ্ট কক্ষপথ আছে এবং সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে অবিরাম ঘুরছে, এটা 2 নাম্বার গেল। 3 নাম্বার হচ্ছে যা পর্যাপ্ত ভরযুক্ত ও প্রায় গোলাকার আকৃতিযুক্ত, এটা 3 নাম্বার গেল। 4 নাম্বার হচ্ছে যারা নিজেদের কক্ষপথের সন্নিহিত অঞ্চল থেকে অন্য সব মহাজাগতিক বস্তুকে সরিয়ে দিতে পারে। এই পয়েন্টটা কিন্তু তোমাদেরকে ভালো করে বুঝতে হবে, সমস্ত বস্তুকে সরিয়ে দিতে পারে, এটা কিন্তু হচ্ছে কুলীন গ্রহের একটা বিশেষ বৈশিষ্ট্য। এটা পারে বলেই আমরা পৃথিবীর বুকে বসবাস করতে পারছি। যদি সরিয়ে দিতে না পারতো তাহলে কিন্তু সেই সমস্ত বস্তুগুলো আমাদের গায়ে কিন্তু ঠোকর মারত, হ্যাঁ, আমরা বসবাস করতে পারতাম না। তাহলে সরিয়ে দিতে পারে, তাদের কুলীন গ্রহ বলে। সৌরজগতে মোট 8টি কুলীন গ্রহ রয়েছে। এরা আবার 2 প্রকারের হয়, একটা হচ্ছে অন্তস্থ গ্রহ, একটা হচ্ছে বহিস্থ গ্রহ। ওই অন্তস্থ গ্রহ হচ্ছে 4টি আর বহিস্থ গ্রহ হচ্ছে তোমার 4টি, 8টির মধ্যে। তাহলে এটা গেল তোমার কুলীন গ্রহ। এবারে দেখা যাক যে বামন গ্রহ কোন জিনিসটাকে বলছে। দেখো এটা হলো বামন গ্রহ। বলছে সৌরজগতে কিছু জ্যোতিষ্ক আছে। তাহলে জ্যোতিষ্ক কথাটি কিন্তু তোমরা বলবে, বারবার আমি বলছি, যেগুলি গ্রহের মতো গোলাকার এবং নির্দিষ্ট পথে নির্দিষ্ট সময়ে সূর্যের চারিদিকে ঘোরে। এরা সূর্যের আলোয় আলোকিত ও উত্তপ্ত হয়, কিন্তু এগুলি অত্যন্ত ছোট বলে গ্রহের মতো নিজের কক্ষপথের আশেপাশের মহাজাগতিক বস্তুকে সরিয়ে দিতে পারে না। গ্রহরা পারে, বামন গ্রহরা পারে না। কুলীন গ্রহরা পারে, বামন গ্রহরা পারে না। এই সব জ্যোতিষ্ককে বলা হয় বামন গ্রহ। তাহলে দেখো আমরা কিন্তু অতীতের কথা যদি বলি তাহলে কিন্তু প্লুটোকে গ্রহের অন্তর্গত করা হতো, কিন্তু দেখা যাচ্ছে সে কিন্তু তার কক্ষপথের বস্তুকে সরিয়ে দিতে পারছে না, যার জন্য তাকে বামন গ্রহের অন্তর্গত করা হয়েছে। তাহলে তার জ্যোতিষ্ককে বামন গ্রহ বলছে। বামন গ্রহ আমাদের সৌরজগতে মোট 5টি আছে। তার মধ্যে এখানে দেখো 3টে দেওয়া আছে, একটা হচ্ছে প্লুটো, একটা হচ্ছে এরিস, একটা হচ্ছে সেরেস। এই 5টি বামন গ্রহ এখানে নাম দেওয়া আছে, আরও 2টি আমি তোমাদের পরে বলছি। তাহলে এটা গেল কুলীন গ্রহ এবং বামন গ্রহের মধ্যে পার্থক্য। তারপরে কি আছে এদের মধ্যে পার্থক্য লেখো। তাহলে কুলীন গ্রহ বামন গ্রহের মধ্যে পার্থক্য যদি আমরা বলতে যাই তাহলে দেখো ঠিক একই রকমভাবে যেমন করে আমি আগে ওই তোমার গ্রহ এবং নক্ষত্রদের বললাম, ঠিক একই রকমভাবে এখানে কুলীন গ্রহ বামন গ্রহের মধ্যে পার্থক্য দেখো আমি তোমাদের এক এক করে বলছি। প্রথমে কি বলছে, কুলীন গ্রহরা তাদের কক্ষপথের আশেপাশের সব বস্তু কোণাকে সরিয়ে দিতে পারে, বামন গ্রহরা সেটা পারে না। তারপর হচ্ছে কুলীন গ্রহরা কখনোই নিজের কক্ষপথ থেকে বিচ্যুত হয় না, কিন্তু বামন গ্রহরা কিন্তু বিচ্যুত
হয়। তারপরে আসছে কুলীন গ্রহদের ক্ষেত্রমান ও ভর অনেক বেশি, বামন গ্রহদের কিন্তু সেই তুলনায় অনেক কম। এরপর আসছে কুলীন গ্রহদের আকৃতি প্রায় গোলাকার, কিন্তু বামন গ্রহদের আকৃতি অনেক ক্ষেত্রে চ্যাপ্টাও হয়ে থাকে, অর্থাৎ এদের আকৃতি কিন্তু নির্দিষ্ট কোনো ধরন নেই। তারপর হচ্ছে কুলীন গ্রহর ভর কেন্দ্র সেই গ্রহের মধ্যেই থাকে, যার জন্য তারা গোলাকার হয়। আর বামন গ্রহের ভর কেন্দ্র সেই গ্রহের মধ্যে নাও থাকতে পারে। এবার দেখো কুলীন গ্রহ যে 8টি তার নাম দেওয়া হয়েছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। আর 5টি যে বামন গ্রহ আছে সেগুলো হচ্ছে প্লুটো, সেরেন, হাউমেয়া, ম্যাকিও আর এরিস। এই 5টি তোমার বামন গ্রহ আমাদের সৌরজগতে বর্তমান। নেক্সট কি আছে এদের পার্থক্য। এরপর দেখো আছে অন্তস্থ গ্রহ এবং বহিস্থ গ্রহ। আমি প্রথমেই যখন বামন গ্রহ সম্পর্কে বললাম তখনই কিন্তু বলেছিলাম যে গ্রহকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে অন্তস্থ গ্রহ, একটা হচ্ছে বহিস্থ গ্রহ। এবার আমাদেরকে বলতে হবে যে অন্তস্থ গ্রহ কাকে বলে, বহিস্থ গ্রহ কাকে বলে, এবং তাদের পার্থক্যটাও আমাদেরকে পড়তে হবে। তো প্রথমে অন্তস্থ গ্রহ বহিস্থ গ্রহ কাকে বলে আমি তোমাদের বলে দিই। দেখো অন্তস্থ গ্রহ কাকে বলছে, সৌর পরিবারের যে গ্রহগুলি সূর্যকে কেন্দ্র করে কক্ষপথের ভিতরের দিকে 5,000 কোটি কিলোমিটার, এটা কিন্তু এখানে যাই হোক প্রিন্টিং মিস্টেক আছে, 5,000 কোটি কিলোমিটার দূরত্বের মধ্যে অবস্থান করছে তাদের অন্তস্থ গ্রহ বলছে। তাহলে সূর্য থেকে যে সমস্ত গ্রহগুলি বা যে 4টি গ্রহ 5,000 কোটি কিলোমিটারের মধ্যে রয়েছে তাদের অন্তস্থ গ্রহ বলছে। 4টি গ্রহ কি কি? 4টি গ্রহ হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গল। ঠিক আছে, এগুলোকে বলছে তোমার অন্তস্থ গ্রহ। এবারে বহিস্থ গ্রহ কোনটাকে বলছে? বহিস্থ গ্রহ হচ্ছে যে গ্রহগুলি 5,000 কোটি কিলোমিটারের বাইরে আছে। সূর্য থেকে 5,000 কোটি কিলোমিটার দূরত্বের বাইরে যে 4টি গ্রহ আছে, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন, এই 4টি গ্রহকে বলছে তোমার বহিস্থ গ্রহ। বুঝতে পেরেছো? এবারে কিন্তু দেখো এই অন্তস্থ গ্রহ আর বহিস্থ গ্রহের মধ্যে যে পার্থক্যটা আছে, এই পার্থক্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওইটা তোমরা জানলেই অনেকটা তোমাদের পরিষ্কার হয়ে যাবে যে অন্তস্থ গ্রহ এবং বহিস্থ গ্রহের মধ্যে বৈশিষ্ট্য কী এবং তাদের মধ্যে মেন যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো আমি তোমাদের অন্তস্থ গ্রহ বহিস্থ গ্রহের পার্থক্য বলছি। প্রথম হচ্ছে অন্তস্থ গ্রহের আকার এবং ক্ষেত্রমান ছোট, আর বহিস্থ গ্রহের আকার এবং ক্ষেত্রমানগুলো কিন্তু বড়। ঠিক আছে, অন্তস্থ গ্রহগুলো যে 4টে আছে বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গল, তারা কিন্তু সৌরজগতের ছোট গ্রহ। আর বাকি যে গ্রহগুলো আছে বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন, বৃহস্পতি তো সব থেকে বড় গ্রহ, যার জন্য তাকে দৈত্য গ্রহ বা দানব গ্রহ বলা হয়। তাহলে দেখো এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার কি বলছে, যে এই গ্রহগুলির পারস্পরিক দূরত্ব কম, অর্থাৎ অন্তস্থ যে 4টি গ্রহ আছে তারা কিন্তু নিজেরা খুব কাছাকাছি অবস্থান করছে। আর বহিস্থ গ্রহগুলো কি বলছে, এই গ্রহগুলির পারস্পরিক দূরত্ব বেশি। এরপরে আছে এই গ্রহগুলির কক্ষপথ সূর্যের কাছাকাছি, আর এই গ্রহগুলির কক্ষপথ সূর্য থেকে অনেক দূরে। তারপরে কি বলছে, এই গ্রহগুলি উষ্ণতা সূর্যের কাছাকাছি অবস্থানের কারণে বেশি, অর্থাৎ অন্তস্থ গ্রহগুলো কিন্তু গরম হয় বা উষ্ণ হয়, আর এইগুলো বহিস্থ গ্রহগুলো কিন্তু শীতল প্রকৃতির হয়ে থাকে। অন্তস্থ গ্রহগুলি সূর্যকে পরিক্রমণ করতে কম সময় লাগে, যেহেতু দূরত্বটা কম তাই কম সময় লাগছে, আর বহিস্থ গ্রহগুলির পরিক্রমণ করতে অনেক বেশি সময় লাগছে। এবার দেখো তারপরে যে একটা পার্থক্য আছে সেটা হচ্ছে অন্তস্থ গ্রহের কিন্তু বলয় তোমার নেই। 4টে যে অন্তস্থ গ্রহ আছে তাদের কিন্তু কোনো বলয় নেই, কিন্তু 4টে যে বহিস্থ গ্রহ আছে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, তাদের কিন্তু প্রত্যেকের বলয় আছে, কিন্তু বলয় গ্রহ বলা হয় একমাত্র শনিকে। ঠিক আছে, কিন্তু প্রত্যেকেরই কিন্তু বলয় আছে। দেখো আমি যেমন তোমাকে বললাম যে বলয় গ্রহ শনিকে বলা হয়, ঠিক তেমনি প্রত্যেকটা গ্রহের কিন্তু আলাদা আলাদা নাম আছে। আমরা যেমন ধরো স্কুলে একরকম নাম থাকে, বাড়িতে একরকম নাম থাকে, ঠিক তেমনি সৌরজগতের যে 8টি গ্রহ আছে তাদের কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা নাম আছে। আমি সৌরজগৎ সম্পর্কে যেখানে বর্ণনা করেছি যে ভিডিওতে, সেটা দেখবে, সেখানে কিন্তু খুব ভালো করে বলে দেওয়া আছে কোন গ্রহটি আরও অন্য কী নামে পরিচিত। ঠিক আছে, এরপরে দেখো যেটা আছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এই 4টি হচ্ছে অন্তস্থ গ্রহ, আর বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন, এই 4টি হচ্ছে বহিস্থ গ্রহ। তাহলে দেখো প্রায় 8টি পার্থক্যের কথা আমি এখানে বললাম। বলয় আছে, বলয় নেই, এটা এখানে লিপিবদ্ধ করা নেই, কিন্তু আমি তোমাদের বলে দিলাম এবং লিখেও দিয়েছি। তাহলে এই কতগুলো পার্থক্য কিন্তু আমরা অন্তস্থ গ্রহ এবং বহিস্থ গ্রহের মধ্যে পেয়ে যাই।
তাহলে দেখো অন্তস্থগুলোর ভিতরে এদের মধ্যে পার্থক্য করে দিলাম। তাহলে এই কতগুলো প্রশ্নই মোটামুটি আমি এই ভিডিওতে তোমাদের বলার এবং বোঝানোর চেষ্টা করলাম। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে রাখো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারাও এই ভিডিও দেখে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, ধন্যবাদ।